এই সমস্ত রাস্তার ওপর দিয়ে বাইক চালানোর আলাদাই মজা। আমাদের খাওয়ার পত্র খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। রস কেমন? দারুণ দারুণ হ্যাঁ, দারুণ। রস ঝরে ঝরে পড়ছে তো। পশ্চিমবঙ্গের আর অন্য কোথাও এত ভালো রাস্তা আর নেই। গুড মর্নিং ফ্রম শ্যামপুর। আবার একটা নতুন রাইডে আমরা বেরিয়ে পড়েছি। আজকের যাত্রা শ্যামপুর থেকে শিলিগুড়ি। তবে এক্ষুনি বলবো না আমরা কোথায় যাচ্ছি। আজকের রুটটা হচ্ছে শ্যামপুর থেকে উলুবেড়িয়া, তারপরে এখান থেকে ডানকুনি হয়ে মগরা ব্রিজ, সেখান থেকে কল্যাণী বাইপাস হয়ে কল্যাণী মোড়, তারপর কৃষ্ণনগর, একে একে মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, তারপরে ডালখোলা, এরপরে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। তো রাস্তায় আমরা যা যা দেখব সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের বারে যখন নর্থ সিকিম গিয়েছিলাম তোমাদের সাপোর্ট আমাদের সঙ্গে পুরোপুরি ছিল, আশা করি এবারেতেও তোমাদের সাপোর্ট পুরোপুরি থাকবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এখন আমরা কল্যাণীতে এসে পৌঁছেছি। আমাদের সামনে বাইকগুলো পার করেছি, মোটামুটি খাওয়ার সময় হয়ে গেছে। এখানে একটা খুব সুন্দর পরিবেশ আছে, সামনে বড় পুকুর আছে, তারপরে দেখি না এখানে বড় একটা গাছও আছে, বসার জায়গাটাও খুব সুন্দর। আর আমাদের খাওয়ার পত্রও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, আলু ভাজা আর পরোটা। মোটামুটি ব্রেকফাস্টটা খুব ভালোই হবে। একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার শুরু করব। এখন আমরা বহরমপুর এসে পৌঁছালাম। বাঁদিকে বহরমপুর টাউন বেরিয়ে গেছে, আর এখন বহরমপুর বাইপাসের রাস্তার ওপর দিয়ে যাচ্ছি। এখান থেকে মালদার ডিস্টেন্স 135 কিলোমিটার এবং ডালখোলার ডিস্টেন্স 261 কিলোমিটার। এখনও অনেকটা পথ বাকি আছে, কিন্তু এই রাস্তাগুলো দেখো, বহরমপুর বাইপাস রাস্তাগুলো দেখো। যতই উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছি, রাস্তার কোয়ালিটি আর চেহারা দুটোই চেঞ্জ হতে থাকছে। সরষে ক্ষেতের মাঝখান দিয়ে বহরমপুর বাইপাসের রাস্তাটা যাচ্ছে। দুই পাশে সরষে ক্ষেত, সরষে ক্ষেতের মাঝে আবার কলা বাগানও আছে। এখন 12টা ওভার হয়ে গেছে, মাথার ওপর সূর্য, কিন্তু শীতকাল বলে সূর্যের তাপ সেরকম লাগছে না। আর এদিকে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। বহরমপুর বাইপাসের এই রাস্তাটা পুরোটাই ব্রিজের ওপর দিয়েই প্রায় রাস্তাটা। এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো মাখন। এই জন্যই তো বারবার মানুষ উত্তরবঙ্গের ছুটে আসে। এই সমস্ত রাস্তার ওপর দিয়ে বাইক চালানোর আলাদাই মজা। সত্যিই খুব ভালো লাগে এই সমস্ত রাস্তার মধ্যে দিয়ে বাইক চালাতে। একটু কষ্ট হয় ঠিকই, কলকাতা থেকে অনেকটা ডিস্টেন্স, কিন্তু যখন ফারাক্কার কাছাকাছি আসি বা ফারাক্কা ক্রস করে যাই, তখন রাস্তার কোয়ালিটি পুরো চেঞ্জ হয়ে যায়। এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স 95 কিলোমিটার। তোমরা যখন কৃষ্ণনগর থেকে আসবে, কৃষ্ণনগর টু বহরমপুর, এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম আছে। এই রাস্তাতেই তোমাদের দেবগ্রাম আছে, পলাশি আছে, রেজিনগর আছে। এই সমস্ত জায়গায় রাস্তার কনস্ট্রাকশানের কাজ চলছে, তাই প্রচুর জ্যাম। এই সমস্ত জায়গার জন্য একটু হাতে টাইম নিয়ে চলে আসবে। রেজিনগর ক্রস করার পরে যখন তোমরা ফারাক্কার দিকে এগোবে, তখন থেকেই কিন্তু এই রকমই রাস্তা পেতে থাকবে। ফারাক্কাতে একটু জ্যাম হওয়ার সম্ভাবনা আছে, দেখি ফারাক্কাতে কীরকম জ্যাম থাকে।
এইখানে একটা ধাবা আছে, এখানে অনেক রাইডার দুপুরের লাঞ্চ করে। আমরা এখানে আর দাঁড়ালাম না, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। ওহ, রাস্তাটা কি লাগছে, আর দূরের সর্ষে ক্ষেতগুলো, জানি না দেখা যাচ্ছে নাকি, দারুণ। তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু কুয়াশা হবে। এখন প্রায় 12টা ওভার হয়ে গেছে, কিন্তু চারিদিকে কুয়াশা এখনো পর্যন্ত আছে। দূরের সর্ষে ক্ষেতগুলো দেখো, চারিদিকে শুধু হলুদ হয়ে আছে, শুধু সর্ষে ক্ষেত, সর্ষের ফুল হয়েছে, হলুদ হয়ে আছে। আজ রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্রচুর দেরিও হয়ে গেছে। আমরা আলটিমেট ফারাক্কা ব্রিজের সামনে পৌঁছে গেছি, এরপর ফারাক্কা ব্রিজে উঠব। এইখানেতেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শেষ হচ্ছে, এর পরেই হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাচ্ছে। এই সেই ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজের এক পাশে ট্রেন লাইন। আর কিছুটা গেলে তোমরা দেখতে পাবে যে আর একটা নতুন ব্রিজ ওইদিকে তৈরি হচ্ছে, ওই দূরে। কারণ এই ব্রিজটার কন্ডিশন খারাপ হয়ে গেছে প্রায়। এই ব্রিজটা 1962 সালে ব্রিজটা তৈরি হওয়ার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল। ভারত সরকার এই ব্রিজটা প্রায় 10 বছর ধরে তৈরি করেছিল। 1972 সালে এই ব্রিজটা উদ্বোধন হয়। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী, যেটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ জেলায় এসেছে। এবং এইখানেতেই গঙ্গা নদী দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি ভাগ পদ্মা নাম নিয়ে বাংলাদেশে গেছে, আর একটি ভাগ অপেক্ষাকৃত দুর্বল ভাগীরথী নাম নিয়ে কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই ফারাক্কা ব্রিজটা তৈরি হয়েছিল মেনলি কলকাতা বন্দরের নাব্যতা কমে যাওয়ার জন্য। অর্থাৎ মূল যে শাখাটা পদ্মার দিকে ওই জলটা বেরিয়ে যাচ্ছিল, এই ব্রিজ দেওয়ার ফলে, এই বাঁধটা তৈরি করার ফলে জলের মূল স্রোতটা আটকানো গেছে এবং ভাগীরথী নদী দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে কলকাতা বন্দরটি, তখন তো পূর্ব ভারতের প্রধান বন্দর কলকাতা, তাই বন্দরটি যাতে সচল থাকে সেই জন্য এই ব্রিজটি তৈরি করা হয়েছিল। এছাড়াও এই বাঁধটি দেওয়ার ফলে পশ্চিমবঙ্গে কৃষিকাজের অনেক উন্নতি হয়েছিল। এই ব্রিজটি প্রায় 2300 মিটার লম্বা। এখন ট্রেন আসছে না, চারিদিকে কুয়াশা ঢেকে গেছে প্রায়। এখন বেলা 3টে বাজে, এর মধ্যেই চারিদিকে কুয়াশা হচ্ছে। এই ব্রিজটা প্রায় 2 কিলোমিটার লম্বা। এই ব্রিজের কন্ডিশনটা খুব খারাপ হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই ওই নতুন ব্রিজটা চালু হয়ে যাবে, তখন আর এই জ্যামটা থাকবে না এখানে। ব্রিজটির একেবারে শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। এইখানেই, এই তো ট্রেন, ব্রিজটা প্রায় শেষে চলে এসেছি, তখন একটা ট্রেন ঢুকছে। প্রচুর খিদে পাচ্ছে, কিন্তু এখনও ঠিকঠাকভাবে হোটেল পাচ্ছি না। শিলিগুড়ি পৌঁছানোর আগে রাস্তার দুপাশে শুধু চা বাগান, কিন্তু এই সময়টাতে চা বাগানের একটি বিশেষত্ব রয়েছে। সব চা গাছ পুরো ছেঁটে দেওয়া হয়েছে, অর্থাৎ এই সময়টা হচ্ছে চা গাছের হারভেস্টিং টাইম। এখন চা পাতা তোলা হবে না, চা গাছকে কাটিং করা হবে।
তাই চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ শুধুই চা গাছকে কাটিং করে রাখা আছে। একটু দেরি হয়ে গেল, এইমাত্র শিলিগুড়ির ফনিক্স লজে এসে পৌঁছালাম। আর রাস্তায় আসার সময় আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিল। পরবর্তী ভিডিওতে শিলিগুড়ি থেকে পরের অংশটা আমাদেরকে দেখাবো। আর সত্যিই খুব টায়ার্ড লাগছে। আজকের মতো টাটা বাই।